সবুজ দেশ করতে সবাই মিলে কাজ করার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী। প্রাথমিক শিক্ষা পদক বিতরণ। জুলাই অভ্যুত্থানে ৮৬৫ জন শহীদের পরিচয় শনাক্ত, গণহত্যার সঙ্গে জড়িত কাউকেই ছাড় নয় চিফ প্রসিকিউটর। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সবুজ দেশ করতে সবাই মিলে কাজ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠান এবং সবুজ বিদ্যালয় কর্মসূচির আওতায় সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এমন তাগিদ দেন। এরপর সেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রদর্শিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন তারেক রহমান। রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই কর্মসূচির আয়োজন করা হয়। পরে পদক বিতরণ কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বিশেষ করে প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষার্থী, এই তিনটা অসম্ভব ইম্পর্টেন্ট একটি বিষয় দেশকে গড়ে তোলার জন্য। যেমন শিক্ষকদের পাশে এসে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা জানি শিক্ষকদের কিছু সমস্যা আছে, তাদের সেটি আমরা চেষ্টা করছি সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে। আমরা যদি আমাদের ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের যেগুলো ভ্যালুজ আছে, আমরা অনেক সময় খুব দুঃখজনক কিছু কিছু বিষয় দেখি বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা সকলে মিলে যদি সচেষ্ট হই, বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষক যারা আছেন, আমরা যদি তাদের সহযোগিতা পাই, তারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, নিশ্চয়ই তারা সহযোগিতা করবেন, তারা যদি এগিয়ে আসেন, তাহলে এই বাচ্চাদের মনে আমরা ভ্যালুস বা এথিক্স যেগুলো আছে সেগুলো আমরা তাদের মনের মধ্যে দিতে পারি। আইন শৃঙ্খলা বাহিনী, শিক্ষা বোর্ড এবং অংশীজনের মতামত নিয়েই বেশিরভাগ এলাকায় এইচএসসি এবং সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহদি আমিন একথা জানিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি বলেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। নিরাপদ পরিবেশের পাশাপাশি দীর্ঘদিনের প্রস্তুতির যথাযথ মূল্যায়ন করে সময়মতো পরীক্ষা সম্পন্ন করা সরকারের দায়িত্ব। এ কারণে শিক্ষার্থীদের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ডক্টর আমিন বলেন, বিরূপ আবহাওয়ার মধ্যে পরীক্ষা আয়োজন নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শহরে দখল দূষণের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিচ্ছন্ন নগরী গড়তে জনসচেতনতা তৈরির কথা বলেন তিনি। রাজধানীর গুলশান নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। জানান, বুড়িগঙ্গা, তুরাগ সহ ঢাকার আশেপাশের নদী বাঁচাতে কাজ করছে সরকার। সুন্দর শহর সরকারের একার দায়িত্ব নয় জানিয়ে শহর পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই অভ্যুত্থানে নিহত প্রায় ৮৬৫ জন শহীদের পরিচয় ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে এবং বাকিদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই অভ্যুত্থানে নিহত ১১৪ শহীদের গণকবর পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না। তারা যতই প্রভাবশালী হোক না কেন, প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। চিফ প্রসিকিউটর বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী শহীদের সংখ্যা ১৪০০ হলেও প্রসিকিউশন বিভাগের তদন্তে তা আরও বাড়তে পারে। যেসব পরিবার এখনও তাদের স্বজনের মরদেহ শনাক্ত করতে পারেননি, তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। প্রায় ৮৬৫টা আমাদের ইতিমধ্যে শনাক্ত হয়েছে, আর বাকি যেগুলো শনাক্ত হয়নি সেটার বিষয়ে আমরা এখন তদন্ত কাজ করছি। তারই মধ্যে আজকের ১১৪টি জোরাইন কবরস্থানে
নারায়ণগঞ্জে, মাতোয়াইলে এবং মুন্সিগঞ্জে, সেখানেও আমরা শনাক্ত করার চেষ্টা করছি সেখানে কতগুলো লাশ আছে এবং নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে কতগুলো। এইগুলি যখন আপনি যোগফল দেখবেন, যেটা জাতিসংঘের যে প্রাথমিক একটা রিপোর্ট ছিল যে 1400 জন শহীদ, আমরা আমাদের ইনভেস্টিগেশন আমরা ধারণা করছি যে শহীদের সংখ্যা আরও বেড়ে যেতে পারে। 24-এর 15 জুলাই সারা দেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ। এই হামলার ফলে ফ্যাসিস্ট বিরোধী জুলাই গণ অভ্যুত্থান চরম আকার ধারণ করে। হাসিনার দুঃশাসনে ক্যাম্পাসে নিপীড়নের শিকার ছাত্রদল ও শিবির নেতারা মনে করেন ছাত্রলীগ ছাত্র সংগঠন নয়, ছিল মাফিয়াতন্ত্রের পাহারাদার। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। 14 জুলাই 2024 কোটা বিরোধী আন্দোলন ততক্ষণে রূপ নিয়েছে হাসিনা বিরোধী আন্দোলনে। সারা দেশে আন্দোলনের বারুদ ছড়িয়ে পড়েছে পরতে পরতে। তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে দমভুক্তি করে বলেন, শিক্ষার্থীদের আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট। তার জবাব ছাত্রলীগ তারাই। 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবির সহ সাধারণ শিক্ষার্থী ও নারী শিক্ষার্থীদের ওপর বর্বর হামলা চালায় ছাত্রলীগ। এ হামলায় সারা দেশে শত শত শিক্ষার্থী আহত হয়। 15 জুলাই সারা দেশে ক্যাম্পাসে ক্যাম্পাসে চলে ছাত্রলীগের তাণ্ডব লীলা। তাদের হামলা দমাতে পারেনি প্রতিবাদী ছাত্র জনতাকে। সেদিনের দুর্বিষহ চিত্র তুলে ধরে ছাত্রদল ও শিবিরের কেন্দ্রীয় নেতারা বলছেন, 15 জুলাই ছিল আন্দোলনের বাক বদল। 15 তারিখে যে হামলাটা ছিল, এই হামলার পরে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়ে ফেলছিল যে আমাদের যৌক্তিক আন্দোলনে তারা হামলা করতেছে, আমাদের বোনদেরকে তারা রক্তাক্ত করতেছে। তো তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান আসলে শিক্ষার্থীরা গ্রহণ করেছিল। এই যে 1400 জন মানুষ মারা গিয়েছে, আমি মনে করি যে এটার একটা বড় অংশ হত্যাকাণ্ডের সাথে ছাত্রলীগ জড়িত। 15ই জুলাই পুরো জুলাইয়ের একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল এবং ন্যাক্কারজনক ঘটনা এটি বলতে হবে, যে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর নজিরবিহীন হামলা করেছে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপর। ছাত্রলীগ কখনই সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হয়ে উঠতে পারেনি দাবি করে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বলছেন, তাদের অপকর্মের বিচার এখনই সবচেয়ে বেশি জরুরি। না হলে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে ফ্যাসিস্টের দোসর এই ছাত্র সংগঠনটি। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম স্পিডই হচ্ছে যে সন্ত্রাস কায়েম করেছিল ছাত্রলীগ, সেই সন্ত্রাসের বিচার হওয়া এবং সংগঠন হিসাবে ছাত্রলীগের বিচার প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী হয়েছিল, ফ্যাসিবাদী হওয়ার অন্যতম একটা সহায়ক শক্তি হিসেবে ছাত্রলীগ সব ধরনের জুলুম, নির্যাতন এবং সব ধরনের অপকর্মের সাথে তারা জড়িত ছিল। আমরা ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করি। এছাড়া অনলাইনে ছাত্রলীগের কার্যক্রম নজরদারিরও দাবি তোলেন তারা। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম, বান্দরবান ও খাগড়াছড়িতে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। সুনামগঞ্জ ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, বসতঘরে ফিরতে শুরু করেছেন মানুষ। চট্টগ্রামে অনেক স্থানে এখনও পানি রয়ে গেছে। বেশিরভাগ এলাকায় বন্যার পানি নেমে যাওয়ায় স্বাভাবিক হয়েছে চলাচল। তবে রাস্তাঘাট আর বসতবাড়ির ক্ষয়ক্ষতিতে দিশেহারা অনেক মানুষ। কক্সবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, তবে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় এখনও লাখো মানুষ পানিবন্দী। এসব এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। রাঙামাটি ও খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, সেই সাথে ভেসে উঠছে ক্ষতচিত্র। হবিগঞ্জ এবং সুনামগঞ্জ স্বাভাবিক হচ্ছে বন্যা পরিস্থিতি। বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার আশ্বাস দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টি ও চট্টগ্রামে খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে জলাবদ্ধতা বেশি হয়েছে।
খালগুলো পুনঃখনন হলে ভবিষ্যতে জলাবদ্ধতা আর হবে না বলে জানান মন্ত্রী। সকালে চট্টগ্রামের হালিশহর এবং বাঁশখালীতে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক খবর রাখছেন উল্লেখ করে ত্রাণমন্ত্রী বলেন, বন্যা দুর্গত এলাকা থেকে ফিরে বিস্তারিত তথ্য অবহিত করবেন। ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে মন্ত্রী জানান। পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে, পুনর্বাসনের কাজটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। কৃষিতে কিভাবে পুনর্বাসন করা যাবে, যেহেতু বীজতলাগুলো নষ্ট হয়ে গেছে, মাছের খামারগুলো থেকে মাছ বেরিয়ে গেছে, তারপরে স্বাস্থ্য ক্ষতিকারক হতে পারে এই দূষিত পানির কারণে। এই বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, 5 আগস্ট উদ্বোধন হবে 36 জুলাই জাদুঘর। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় ক্যানভাস 24 মুক্তির মহাকাব্য শীর্ষক জুলাই গণ অভ্যুত্থান উদযাপন উপলক্ষে 3 দিনব্যাপী আর্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। সংস্কৃতি মন্ত্রী বলেন, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা ছিল ফ্যাসিবাদী আমলে, যা ভুলে গেলে চলবে না। অতীতের ফ্যাসিবাদী শক্তি যাকে খুশি তাকে মামলা দিয়ে, ফাঁসি দিয়ে বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, আওয়ামী লীগের অপকর্ম নতুন প্রজন্মের কাছে জাগিয়ে রাখতে হবে। পারিবারিক বিরোধের জের ধরে নরসিংদীর পাইকার দিতে 3 মাসের এক শিশুকে পা ভেঙে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত লিজা আক্তার পলাতক রয়েছে। সমাজসেবা অফিসের প্রিভেনশন অফিসার লিজা আক্তার বাদী হয়ে 3 জনকে আসামি করে মাধবদী থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করে। পুলিশ জানায়, সদর উপজেলার পাইকাদি এলাকায় জহিরুল মিয়া ও সামায়া আক্তার দম্পতির রিজিক নামে 3 মাসের এক সন্তান রয়েছে। সন্তানটি জন্মের পরপরই নানা জটিলতার কারণে হসপিটালে ভর্তি থাকতে হয়েছে। এই সুবাদে বাড়ির কাজকর্ম সামায়া আক্তার যা লতা বেগমকে করতে হয়েছে। এ নিয়ে পারিবারিকভাবে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এরই জের ধরে গত 11 জুন সামায়া আক্তারের যা লতা বেগম শিশুকে পায়ে মোচড় দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করেন আপন চাচি লিজা আক্তার। সিসি ক্যামেরায় ধারণ করা এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। পলাতক শেখ হাসিনার পরিবারসহ 11টি গ্রুপের প্রায় 76,000 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে প্রায় 19,000 কোটি টাকার সম্পদ দেশের বাইরে। আওয়ামী আমলে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে দেশ বিদেশে সমন্বিত প্রচেষ্টা চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত চুরি হওয়া 146 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUর বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে BFIUর প্রধান ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এসব তথ্য জানান। তিনি আরও জানান, 24-25 অর্থ বছরে 30,199 কোটি টাকার সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এসব লেনদেনের প্রায় 95%ই ব্যাংকিং খাতে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অর্থ পাচার ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ পুনরুদ্ধারে এখন পর্যন্ত 98টি মামলা হয়েছে। আর এরই সাথে শেষ করছি দুপুরের খবর। তবে যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। সবুজ দেশ করতে সবাই মিলে কাজ করার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী। শিশুদের নৈতিক শিক্ষা দেওয়ার আহ্বান। জুলাই অভ্যুত্থানের শহীদ 1400 ছাড়াতে পারে, শনাক্ত 865 জন। গণহত্যায় জড়িত কাউকেই ছাড় নয়। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।